করোনা মহামারীর মধ্যে প্রণোদনা দেওয়ার কথা বলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার 5 দিনমজুরকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয় সরকারি কর্মকর্তার নেতৃত্বে এক প্রতারক চক্র। এর কিছুদিন পর হঠাৎ তাদের অ্যাকাউন্টে ঢুকে যায় 2,46,00,000 টাকা। এই ঘটনায় তাদের জেলে যেতে হয়েছে। বিষয়টি আমলে নিয়ে তাদের 1 বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নদবশ গ্রামের বাসিন্দা বিধবা ফুলমণি রায়, রণজিৎ কুমার, প্রভাস চন্দ্র, কমল চন্দ্র রায় ও নিখিল চন্দ্র করোনা মহামারীর মধ্যে প্রণোদনা দেওয়ার কথা বলে স্বপন নামের এক ব্যক্তি তাদেরকে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলেন। নিজের নামটুকুও লিখতে না পারা এসব দিনমজুরের নামে কুড়িগ্রামের সোনালী ব্যাংকের নাগেশ্বরী শাখায় খোলা হয় সঞ্চয় হিসাব। এরপর কাগজপত্র স্বাক্ষর করতে হবে বলে তাদের 5 জনকে ঢাকায় নিয়ে যান স্বপন নামের এক ব্যক্তি। সেখানে অনেকগুলো কাগজপত্রে সই নিয়ে বাড়িতে ফেরত পাঠান তাদের। কিছুদিনের মধ্যে রণজিৎ কুমার, প্রভাস চন্দ্র রায়, সুবল চন্দ্র, কোমল চন্দ্র এবং ফুলমণি রানীর হিসাব নম্বরে 2,46,09,960 টাকা জমা হয়। তবে এত টাকা জমা হওয়ার খবর ওই দিনমজুররা জানতেন না। এ ঘটনায় গত 1 জুলাই গাজীপুরের শ্রীপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসারের একটি ভুয়া অ্যাডভাইস দাখিলের মাধ্যমে জালিয়াতির অভিযোগে উপজেলা হিসাবরক্ষক, অডিটর সহ 9 জনের নামে গাজীপুরের শ্রীপুর থানায় মামলা হয়। এ ঘটনায় 5 জন দিনমজুরকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি হাইকোর্টের নজরে আনলে তাদের 1 বছরের জামিন মঞ্জুর করেন আদালত। টাকা সম্পর্কে তাদের অতীত জানে না, তারা বর্তমানও জানে না, কিছুই জানে না। যা কিছু জানেন তিনি হিসাবরক্ষণ কর্মকর্তা। তারা চেয়েছিল এদের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে তারা নিজেরা বেনিফিট হবে আর বিনিময়ে এদেরকে 2-5 হাজার টাকা দিবে। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। রেকর্ড পড়ে বোঝা যায়। এই জন্য এদের জামিনই চেয়েছিলাম আমি। আদালত বলেছেন যে যারা ব্যাংকের টাকা লুটপাট করেছে তাদের ধরেন, এরা তো গরিব মানুষ, এরা তো দিনমজুর, তাদের কেন, এই কথা বলে 1 বছরের জামিন মঞ্জুর করেছে। ওই হিসাবরক্ষণ কর্মকর্তার নাম কি? এই হিসাবরক্ষণ কর্মকর্তার নাম বজলুর রহমান। হিসাবরক্ষণ কর্মকর্তা এই মামলার আসামি আছেন, তাকে এই মামলার আসামি করা হয়েছে। তিনি কোথায় আছেন এ রেকর্ডে নাই, তিনি এখনো জেলে যান নাই। তবে মামলার জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলা হয়েছে যে তাদেরকে জড়িত করা হয়েছে, খোলা হয়েছে তাদের নামে অ্যাকাউন্ট। এই কথাগুলো কিন্তু যেহেতু তদন্ত সাপেক্ষে এটা নির্ধারিত হবে, এটি ছিল আমাদের সাবমিশন যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি নিশ্চিত করে কোনোভাবে বলা সম্ভব নয়। স্থানীয়রা জানান অভিযুক্ত 5 জন দিনমজুর নিজে লিখতেও পারেন না, সুতরাং তাদের পক্ষে এমন জালিয়াতি করা সম্ভব নয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবাবান্ধব প্রশাসন, সুশাসন ও সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। বুধবার আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন সুকন্যা আমির। সর্বশ্রেষ্ঠ বাঙালি বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের এক ঝাঁক তরুণ কর্মকর্তার মিলন মেলা। গণভবন থেকে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সনদ ও ক্রেস্ট প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের সনদপত্র বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের সেবায় প্রশাসনের দায়িত্ব কর্তব্য বিষয়ক সাংবিধানিক উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী সেবা বান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে থাকে না, না খেয়ে কষ্ট না পায়, গৃহহীন না থাকে, চিকিৎসা এবং শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা চাই। 3.5 বছরে বঙ্গবন্ধুর গড়ে তোলা সংবিধান, আর্থসামাজিক অবকাঠামো, আইন ও আন্তর্জাতিক স্বীকৃতি এখন সরকারের স্তরে স্তরে বিদ্যমান বলে উল্লেখ করেন সরকার প্রধান। 3.5 বছর মধ্যে তিনি যেমন একদিকে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়ে তোলেন, অপরদিকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কাজ করেন, সেই সাথে সারা বিশ্বের প্রায় 150টার কাছাকাছি রাষ্ট্রের স্বীকৃতি আদায় করা এবং জাতিসংঘ, OIC, কমনওয়েলথ সহ সমস্ত
আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করা, এই কাজগুলি তিনি করে যান। শুধু তাই না, 9 মাসের মধ্যে তিনি আমাদের যে সংবিধান দেন, সেই সংবিধানে সংশোধন করে আমাদের রাষ্ট্রীয় সীমানা তিনি চিহ্নিত করে যান। যুদ্ধের দেশ, মাটি ও মানুষের কল্যাণে লক্ষ্য ঠিক রেখে কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। উন্নত সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দর্শক, বিসিবি নির্বাচন নিয়ে এই মুহূর্তে কথা বলছেন নাজমুল হাসান পাপন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আরো বেশি বেশি অংশগ্রহণ করবে, এটাই আমরা চাই। এটা অত্যন্ত আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স। কারণ সত্যি কথা বলতে কি, যেই পরিমাণ ভোট ছিল কিছু আন্দাজ করা যায়, 30% কিন্তু আন্দাজ করা যায় যে কোথায় যেতে পারে, কে কাকে ভোট দিবে। বাকি 60% আসলে বোঝা যায় না, বা 70%। এইবারের ভোটে একটা জিনিস রিফ্লেকশন এখন পর্যন্ত আমরা যা জানি, যেটা মনে হয়েছে যে 99% ভোটারদের আস্থা আছে যাদেরকে পাস করেছে, মানে যারা এবার পাস করেছে তাদের উপর। এটা একটা ভেরি গুড কনফিডেন্স। এবং তার চেয়ে বড় কথা, আগের বোর্ডে যারা ছিল, পুরাতন যারা, তারা সকলেই পাস করেছে। এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তথ্যের বিরুদ্ধে তথ্য, এই প্রক্রিয়ায় অসত্য তথ্যের বিপরীতে মূলধারার গণমাধ্যমে প্রকৃত তথ্য প্রচার করতে হবে। এটি সাইবার দুনিয়ায় দেশ ও সরকার বিরোধী প্রচারণা বন্ধের সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, যেখানে সম্ভব সেখানে আইনের প্রয়োগ করা যেতে পারে, কিন্তু মূল কৌশল হওয়া উচিত সরকারের পক্ষ বা বিপক্ষের যে কোনো প্রপাগান্ডায় প্রচলিত গণমাধ্যমকে স্বাধীনভাবে প্রকৃত সত্য সংগ্রহের সুযোগ করে দেয়া। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। আমার মতো হতে চাও? ডিজিটাল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব মতামত প্রকাশের টেকনিক্যাল সুবিধা যত বেড়েছে, তার চেয়ে বেশি গতি সরকারের সমালোচনা প্রচার করা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের। পরিবেশনা এবং ব্যক্তির পরিচয়, এই দুয়ের কারণে সরকারের সমালোচনার এসব তথ্য কখনো কখনো খুব যৌক্তিক মনে হয়। সেকেন্ড থেকে মিনিট গণনার আগেই ভিডিওর ভিউ ছাড়িয়ে যায় 1000 থেকে লাখে। বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রপাগান্ডার বিরুদ্ধে যুদ্ধটি হওয়া উচিত তথ্যের বিরুদ্ধে তথ্য এই প্রক্রিয়ায়। এবং এই প্রতি সম্প্রতি যেসব অর্থনৈতিক কেলেঙ্কারি হচ্ছে, এগুলোতে সরকার জড়িত নয়, কিন্তু দেশের ভাবমূর্তির জন্য এগুলো ক্ষতিকর। এগুলোর যদি সত্যিকারের তদন্ত হয় এবং এগুলোকে শাস্তি প্রদান করা হয়, তাহলে কিন্তু ওইসব যারা দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তাদের গ্রহণযোগ্যতা কমতে বাধ্য। আইনের প্রয়োগের চেয়ে সরকারের বেশি মনোযোগী হওয়া উচিত মূলধারার গণমাধ্যমে প্রকৃত তথ্য প্রচারের আরো কার্যকর উপায় নিয়ে ভাবা, এমনও বলছেন তারা। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাটা করতে হবে তথ্যের বিরুদ্ধে তথ্য দিয়ে। মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য তথ্য, বিভ্রান্ত তথ্যের বিরুদ্ধে তথ্য উপাত্ত দিয়ে সঠিক তথ্য তুলে ধরা, এবং প্রয়োজনে কোথাও কোথাও দেশের অভ্যন্তরে হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া, কিন্তু সেটাও যেন পিক অ্যান্ড চুজ না হয়। বিশেষজ্ঞরা বলছেন, কেউ যদি যৌক্তিক এবং সঠিক তথ্য উপাত্ত নিয়ে কোনো সমালোচনা করে, সেক্ষেত্রে সরকারের উচিত প্রকৃত অবস্থা তুলে ধরে তদন্ত করা এবং দুর্নীতি বা অনিয়ম প্রমাণ হলে ব্যবস্থা গ্রহণ। 100 জন ক্রিমিনাল বাংলাদেশ থেকে তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সময়ে ঘৃণামূলক বক্তব্য, জাতিগত বিদ্বেষ ও উদ্দেশ্যমূলক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ শীর্ষক এক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে কথা জানানো হয়। সভায় রাষ্ট্রদূত ফাতিমা তার বক্তব্যে সন্ত্রাসবাদ ও এর যে কোনো ধরনের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির পুনরাবৃত্তি করেন। এ বিষয়ে যে কোনো হুমকি প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেসব আইনি ও নীতিগত পদক্ষেপ নিয়েছে এবং বাস্তবায়ন করেছে তা তুলে ধরেন রাবাব ফাতিমা।
ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ সিদ্দিকের গাড়িতে হামলার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। ঘটনা তদন্তে দেশটির সরকারের উপর আস্থা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিশ্চয়ই তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের মধ্যে অপরাধ বেড়ে যাওয়ায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খুবই দুঃখজনক, তবে আমি বিশ্বাস করি যে ব্রিটিশ সরকার উইল টেক দ্য রেসপন্সিবিলিটি এবং যা যা করার তারা করবেন। রোহিঙ্গারা যারা আছেন তাদের আমরা ফুললি প্রোটেকশন দিচ্ছি, আমাদের প্রোটেকশনের পরিমাণ আরো বেড়েছে। সো উই হোপ এবং ওই বর্ডারগুলো আমরা টাইটেন করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার আহ্বানও জানান তিনি। বুধবার নিজ বাসভবনে ব্রিফিং কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মানুষ এতটা বিভ্রান্ত নয় যে তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে ঝাঁপ দেবে। জনগণ যে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেক আগেই, সেটা সাম্প্রতিক উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে পরিষ্কার হয়ে গেছে। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ৬,২৪,১৮,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় পাপিয়া ও তার স্বামীকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গুলশানের এক বিলাসবহুল হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইট এবং চেয়ারম্যান সুইট সহ ২৫টি রুমে অবস্থান করে রুম, নাইট, রেস্টুরেন্ট, স্পা, লন্ড্রি, মিনিবার, ফুড বাবদ মোট ৩,২৪,৭৬০ টাকার বিল পাপিয়া নিজেই ক্যাশে পরিশোধ করেন। ওই হোটেলে থাকা অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার শপিংও করেন। এছাড়া তার আরও সম্পদ রয়েছে যার উৎস তিনি দেখাতে পারেননি। রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। তারা কক্সবাজার থেকে ঢাকায় ফেরার সময় র্যাব ৪-এর একটি দল তাদের উদ্ধার করে। র্যাব জানায় ৩ ছাত্রী নিজেদের ইচ্ছায় কাউকে না বলে বাড়ি থেকে বের হয়। গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্লবী থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও সনদ নিয়ে নিখোঁজ হন তারা। পরে পরিবারের পক্ষ থেকে ৩ ছাত্রীর সন্ধান চেয়ে প্রথমে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে এক ছাত্রীর পরিবার। আসামিদের পুলিশ গ্রেপ্তার করলেও নিখোঁজের বিষয়ে কোনো তথ্য মেলেনি। পরে র্যাব ৪ একটি দল ৩ ছাত্রীকে উদ্ধারের অভিযানে নামে। বুধবার একটি সংবাদ সম্মেলনে র্যাবের ৪-এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক জানান, ৩ ছাত্রীকে কক্সবাজারে দেখা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ইচ্ছেতে বেড়াতে গেছে বলে জানায়। মাটির নিচে চাপা পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করেছে র্যাব। সকালে মিরপুর চিড়িয়াখানা সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে তাজা এই বোমাটি উদ্ধার করা হয়। র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের উপপরিচালক মেজর মশিউর রহমান জানান, এটি বিস্ফোরিত হলে ৩৫ মিটার পর্যন্ত ক্ষয়ক্ষতি হতো। মর্টার শেলটি অনেক পুরনো এবং এর আয়তন ছিল ৬০ মিলিমিটার। বোমটির ওপর ময়লা ও মরিচা পড়ায় এটি কতদিন আগে সেটা জানতে পারেনি র্যাব। তবে তাদের ধারণা, স্বাধীনতার সময় কিংবা পরে এটি এখানে রাখা হয়েছে। বোমাটি উদ্ধারের পর বেরিবাঁধ এলাকায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়। মিলিমিটার মর্টার শেল, যেটার শরীরে জং ধরে থাকায় আমরা এটার প্রস্তুতের বৎসর এবং কোথায় তৈরি এটা বলতে পারছি না, বাট এইটা অনেক পুরাতন, তবে এটা এখনো সক্রিয় রয়েছে। রোহিঙ্গা শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত আরও ৩ রোহিঙ্গাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুর 11:30টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালত এ রিমান্ডের আদেশ দেন। এর আগে মহিবুল্লাহ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র গ্রেপ্তারকৃত ৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ নিয়ে পৃথকভাবে একই মামলার মোট ৫ জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গেল বুধবার রাত 8:30টায় কুতুপালংয়ের লম্বাসিয়া ক্যাম্পে নিজ কার্যালয়ে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হন মহিবুল্লাহ।
দেশে করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 703 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এই দুই বিভাগে 8 জন করে মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে 2 জন, রংপুর বিভাগে 2 জন ও সিলেট বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে গত 24 ঘন্টায় কারো মৃত্যু হয়নি। গত 24 ঘন্টায় মোট 24,376 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 2.88%। এ নিয়ে টানা 16 দিন ধরে শনাক্তের হার 5%-এর নিচে রয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দীর্ঘ 17 মাস বন্ধ থাকার পর হল খুলে দেয়ায় প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মঙ্গলবার হল খুলে দেওয়ার পর প্রথম পর্যায়ে ক্যাম্পাসে আসছেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। আগামী 10 অক্টোবর থেকে হল উন্মুক্ত হচ্ছে টিকা নেওয়া সকল শিক্ষার্থীর জন্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, হলে থাকবে কেবল বৈধ ছাত্ররাই। শিক্ষার্থী কমানো হবে গণরুমগুলোতে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। শিক্ষার্থীরা হলে ফেরায় স্বাভাবিক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার থেকে 19টি হল ও 4টি হোস্টেলে ওঠা শুরু করেছেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। এই দুই শিক্ষাবর্ষের যারা অন্তত টিকার 1টি ডোজ নিয়েছেন তাদের দেখা গেল ব্যাগপত্র নিয়ে নিজ নিজ হলে প্রবেশ করতে। শিক্ষার্থীরা বলছেন, অনিশ্চয়তার মাঝে গেছে পুরোটা সময়। দীর্ঘ বিরতিতে পড়ালেখার ক্ষতি কাটাতে দ্রুতই ক্লাসে ফিরতে চান তারা। আর বাড়িতে থেকে আসলে কিছুটা ডিপ্রেশনে থাকা বা কষ্টে থাকা, আসলে কালকে হলে ওঠার পরে সব কিছু আসলে কাটিয়ে উঠতে পেরেছি আর কি। এখন যদি তাড়াতাড়ি এই ক্লাসগুলো মেকআপ করে যদি পরীক্ষাটা নিয়ে নেয় তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। করোনায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে হলে হলে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। দীর্ঘদিনের ধুলোয় মলিন রুমগুলো পরিষ্কারে ব্যস্ত ছাত্ররা। গণরুমগুলোতে বাড়তি ভিড় এড়াতে প্রতি রুমে আবাসিকের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণরুমগুলোতে এখন আমরা 8 জনের বেশি স্টুডেন্ট থাকতে দেই না, আমরা 4টা করে বেড দিয়ে দিয়েছি। আগামী 10 অক্টোবর থেকে হলে উঠতে পারবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, কেবল বৈধ শিক্ষার্থীরাই যাতে হলে থাকতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনোক্রমেই কথিত গণরুম কাম্য না। এখানে জীবনযাত্রার মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে মানানসই না। প্রশাসন যে বিষয়টি সিদ্ধান্ত নেবে, যেভাবে যে নীতিমালা প্রণয়ন করলো, সে বিষয়টির প্রতি সকলে যদি শ্রদ্ধাশীল থাকে। সকল শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে ক্যাম্পাসেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য বৃহস্পতিবার থেকে টিএসসিতে বসছে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপস বলেছেন, ডিএনসিসির 39 ওয়ার্ডে অন্তর্বর্তী বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তাঘাটে যত্রতত্র ময়লা আবর্জনা 50% কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি 36টি চলতি বছরেই নির্মাণ শেষ হলে 100% ফল পাওয়া যাবে। বুধবার রাজধানীর বাসাবো 5 ও 6 নং ওয়ার্ডে নবনির্মিত 2টি STS এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আগে যেখানে ঢাকা শহরে 100% বর্জ্যই রাস্তার উপরে উপচে পড়তো, নর্দমাগুলো ভরাট করে ফেলতো, খালগুলো ভরাট করে ফেলতো, এখন পর্যায়ক্রমে সেটা কমে আসছে। এরই মাঝে আমরা 50% নামিয়ে নিয়ে আসতে পেরেছি। আমাদের সবগুলো হয়ে গেলে আমরা 100% ইনশাল্লাহ বর্জ্য মুক্ত শহর আমরা ঢাকাবাসীকে উপহার দিতে পারবো। বিমান কর্তৃপক্ষের কাছ থেকে স্বর্ণ চোরাচালান বিষয়ে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, বিমানের অসহযোগিতার কারণে স্বর্ণ চোরাচালান কাঙ্ক্ষিত মাত্রায় কম করা যাচ্ছে না। বিকেলে রাজধানীর কাকরাইলে নিজ অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গতকাল দুবাই থেকে দেশে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে 120টি স্বর্ণের বার উদ্ধারের বিষয়েও এ সময় জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, উদ্ধারকৃত 120টি স্বর্ণবারের ওজন 13 কেজি 920 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এর মধ্যে আটককৃত স্বর্ণের বারগুলো শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যের মৃত্যু সাংবাদিকদের জন্য
অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন ক্লাবটির সভাপতি ফরিদা ইয়াসমিন। এক বছরে করোনা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জাতীয় প্রেস ক্লাবের 34 সদস্যের মৃত্যুতে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত 34 সদস্যের স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভার আয়োজন করা হয়। 2020 সালের 24 অক্টোবর থেকে 2021 সালের 6 অক্টোবর পর্যন্ত এই 34 জন সদস্য পৃথিবী ছেড়ে চলে গেছেন। অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের প্রয়াত সদস্যের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াত সাংবাদিকদের জীবনের উপর আলোচনা করেন পরিবারের সদস্য ও তাদের সহকর্মীরা। স্মৃতিচারণের সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় সাংবাদিক নেতারা বলেন, আমাদের জাতীয় জীবনে তাদের যে অবদান, সেই অবদান থেকে আমরা বিচ্যুতি হয়েছি। তারা আরো অনেক কিছু দিতে পারতেন, আমরা অনেক কিছু পেতাম। তিনি আরো বলেন, আমরা গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। আমরা মনে করি তাদের দেখানো আদর্শ পথে আমাদের চলা উচিত। এরকম মানুষগুলোকে আমরা হারিয়েছি। পরিবারের সদস্যরা যারা তাদের সদস্যকে হারিয়েছে, তাদের যে কষ্ট বেদনা, সেটা আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের কত কষ্ট হয়, আমাদের কত ক্ষতি হয়েছে। সেটা যখন আমরা ভাবি তখন কিছুটা বুঝতে পারি যে এই একটা পরিবার কি হারিয়েছে। আজ শুভ মহালয়া, শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনার শুরুর দিন। মহালয়ায় ঘট স্থাপন, বিশেষ পূজা, শঙ্খের ধ্বনি ও চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানান সনাতন ধর্মাবলম্বীরা। এদিন পূর্বপুরুষদের তর্পণ দান করেন তারা। মহালয়ার দিনে মৃত ব্যক্তির শ্রাদ্ধ শান্তি করলে তার আত্মা মুক্তি লাভ করে বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মনের অসুরকেও বধ করেন দেবী, পৃথিবীতে আনেন শান্তি। পুরাণ মতে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর পাওয়ায় মহিষাসুরকে কোনো দেবতা বা পুরুষ হত্যা করতে পারছিলেন না। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব 3 দেবতার শক্তি দিয়ে নারী শক্তি দুর্গার সৃষ্টি হয় মহালয়ার দিনে। চণ্ডীতে আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। মহালয়ায় শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানানো হয়। উৎসব মানেই তো সবাই হই হুল্লোড়, আনন্দ, এবং গেছে বছর আমরা আসলে আনন্দ সেরমভাবে করতে পারি। গতবারের মতো এবারও পুজোটি হবে আমাদের উৎসবের পাঠটা আমরা বাদ রাখবো। যেমন বিজয়া শোভাযাত্রা হবে না, মানে মহাপ্রসাদের যে ব্যাপারটি সেটি থাকবে। মহালয়ায় পূর্বপুরুষদের তর্পণ বা জল দান করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়ার পর ষষ্ঠ দিন হয় মহাষষ্ঠী, আর দশম দিনে বিজয়া দশমী। এই মহালয়ার দিনে তারা মর্তধামে চলে আসেন তাদের উত্তরসূরির কাছ থেকে তিল, তর্পণ, শ্রাদ্ধ অনুষ্ঠান আদি এগুলো পাওয়ার জন্য। আজকে দেবী পক্ষের সূচনা হচ্ছে, পিতৃপক্ষের শেষ। সারা বিশ্বে সুখ শান্তি কামনা করছি। দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছি যেন পৃথিবী থেকে করোনা দূর হয়ে যায়। এবছর দেবী ঘোড়ায় চড়ে মর্তে আসবেন আর দোলায় চড়ে স্বর্গে ফিরবেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। খুব দ্রুত এনবিআর-এর যাবতীয় কর আহরণ হবে অটোমেশনের মাধ্যমে, এমন আশাবাদ জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত উৎস কর আদায়ে অটোমেশন সেবা ETDS উদ্বোধনকালে তিনি এমনটা জানান। তবে অনুষ্ঠানে উপস্থিত অর্থ বিভাগের সচিব বলেন, দেশের 2 কোটি মানুষ কর দেওয়ার উপযুক্ত হলেও মাত্র 10% থেকে আদায় করা সম্ভব হচ্ছে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আয়কর আদায়ের অন্যতম মাধ্যম উৎসে কর। এখন থেকে যা আদায় হবে পুরোপুরি কাগজপত্রবিহীন উপায়ে। এর আগে হাতে গোনা কয়েকটি অঞ্চলে উৎসে কর আদায়ে অটোমেশন চালু থাকলেও এখন থেকে সেবা নেওয়া যাবে পুরো দেশব্যাপী। ETDS নামের এই সেবার উদ্বোধন করা হয় জাতীয় রাজস্ব বোর্ড ভবনে। এটা আমরা যে সাবমিশন অপশন। অনুষ্ঠানে অর্থ বিভাগের সিনিয়র সচিব বলেন, শুধু উৎসে কর নয়, অটোমেশন চালু করতে হবে আয়কর সহ সব ধরনের কর ব্যবস্থায়। জানান, কর আহরণ অটোমেশন করা হলে করদাতার সংখ্যাও বাড়বে কয়েক গুণ। বাংলাদেশে আমাদের হিসাবে অন্তত 2 কোটি লোক ট্যাক্স দিতে পারে, সেখানে ট্যাক্স দেয় 10%, 20-25 লাখ লোক ট্যাক্স দিচ্ছে। আমরা যদি 2 কোটি লোককে ট্যাক্সের নেটে আনতে পারি, আপনি আরো ট্যাক্স রেট কমাই দেন, কোনো অসুবিধা নাই, তাতে আমার কয়েক গুণ ট্যাক্স বাড়ি যাবে। তবে অনুষ্ঠানের প্রধান অতিথি মহা হিসাব নিরীক্ষক মনে করেন, সরকারি সব ধরনের সেবায় কাগজ কলমের ব্যবহার বাদ দিতে হবে। অটোমেশন হলে সরকারের বড় অঙ্কের অর্থ সাশ্রয় হবে বলেও আশাবাদ জানান তিনি।
মানে ইয়াং অফিসাররা বুঝে ধরে ফেলেছে, এটাতে আমি রিয়েলি মোর দেন হ্যাপি। এবং আমি আশা করব আমাদের ইনকাম ট্যাক্সের বাইরে অন্যরাও করছেন, এখনো ভ্যাটও হচ্ছে, আমার মনে হয় যত তাড়াতাড়ি হয় ততই আমাদের জন্য মঙ্গল। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানও সহমত পোষণ করেন অটোমেশন নিয়ে, জানান এনবিআর এর পুরো ব্যবস্থাকে অটোমেশনে নেয়ার কাজ করছেন তারা। আমি এখানে আরেকটা টিম করে দিয়েছি যারা ইনোভেশন টিম। যখন একটি সিস্টেম আমার হিসাব নিকাশ করে দিচ্ছে, যখন একটি সিস্টেম আমার ট্যাক্স কালেকশন করে ফেলছে, এবং সেই সিস্টেমে আমি একটা আইন তৈরি করছি, সেই আইনের ভিত্তিতে সেই সিস্টেমটাকে কিছু ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। এনবিআর এর হিসেব বলছে চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে রাজস্ব আদায়ে প্রায় 15% প্রবৃদ্ধি হয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। শুরু হলো ওয়ালটন রেফ্রিজারেটর স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার শীর্ষক কন্টেস্টের সিজন 2। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরির এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউ। বুধবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয় প্রতিযোগিতার প্রথম সিজন ব্যাপক সাড়া ফেলে। এরই প্রেক্ষিতে দ্বিতীয় সিজন শুরু করলো ওয়ালটন। 2 রাউন্ডের এই প্রতিযোগিতার প্রথম পর্বে সেরা 10 নির্মাতা পাবেন 50,000 টাকা করে অনুদান। তাদের নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় পর্বে বিজয়ী 3 জনের জন্য থাকছে যথাক্রমে 3, 2 এবং 1 লাখ টাকার পুরস্কার। সিজন 2-এ এই বিচারক প্যানেলে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটনের সিনিয়র ইডি ও সিএমও ফিরোজ আলম এবং সিনিয়র ইডি ও হেড অফ ব্র্যান্ড ম্যানেজমেন্ট আমিন খান। রসায়নে এবছর যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও মার্কিন রসায়নবিদ ডেভিড ম্যাকমিলান। জৈব অনুঘটন বিক্রিয়া উদ্ভাবনে সফলতার জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়। বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে। কমিটি এক বিবৃতিতে জানায়, ম্যাকমিলান ও লিস্টের গবেষণা অর্গানো ক্যাটালাইসিসের ক্ষেত্রে এক নতুন দৃশ্যপথ তৈরি করেছে, যা ওষুধ গবেষণায় বড় প্রভাব ফেলেছে। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে ছোট আকারেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে। শপথ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনগড়কে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গত রোববার রেকর্ড গড়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আসনের উপনির্বাচনে 58,832 ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার বিধানসভায় এসে বিধায়ক মমতা সহ আরও 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর আবেদন জানানো হয়েছে রাজ্যপালকে। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলা রাত 10টায়। দর্শক, এই মুহূর্তে মালদ্বীপে রয়েছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস কেমন দেখছেন, আর দলের নতুন কোনো ইনজুরি সমস্যা আছে কিনা? পদ্মা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল কিন্তু এই 10 মিনিট আগে ঠিক অনুশীলনটা শেষ করলো মালের টার্ফ 1 গ্রাউন্ডে, এবং সেখানে কিন্তু আগেই নির্ধারিত যে হচ্ছে লাল কার্ড জটিলতায় বিশ্বনাথ খেলছেন না এবং রাকিব তিনি খেলছেন না পরপর 2টি ইয়েলো কার্ডের কারণে। আতিকুর রহমান ফাহাদ তিনি কিন্তু তার ব্যাকে একটু প্রবলেম আছে, সেই জন্য তিনি এই আজকে অনুশীলন করেননি। বাকি সব ফুটবলারই আছেন ফিট। আর দলের মালদ্বীপের বিপক্ষে আজকে আগামীকালকে যে ম্যাচ, সেই ম্যাচের আগে একটি পরিসংখ্যান বলে রাখি। এই দলের বিপক্ষে 2013 সালে সর্বশেষ বাংলাদেশ জয় পেয়েছিল ঢাকার মাঠে, ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে। এরপরে কিন্তু আর দীর্ঘ 18 বছর ধরে মালদ্বীপের বিপক্ষে জয় নেই। তো নিঃসন্দেহে এই দলটা এই মুহূর্তে বেশ উজ্জীবিত, এবং একই সঙ্গে মালদ্বীপে অবস্থানরত যে লোকাল সাপোর্ট, সেই লোকাল পূর্ণ সাপোর্ট কিন্তু তারা পাচ্ছেন। এবং এখানে এই মালদ্বীপ এবং বাংলাদেশের ম্যাচকে ঘিরে যে উৎসাহ, উদ্দীপনা এবং উত্তেজনা বিরাজ করছে একই সঙ্গে, কারণ টিকিটের জন্য যেই হাহাকার, সেই হাহাকার কিন্তু আজকেও ছুঁয়ে গেছে। প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা টিকিট পাননি। আসলে যেই রুলস রয়েছে সেখানে 8% টিকিট দেওয়া। মাহফুজ, আপনাকে ধন্যবাদ।
টি-20 বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে ওমানে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমানে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় রাসেল ডোমিঙ্গোর অধীনে অনুশীলন শুরু করে টাইগাররা। প্রথম দিনের মতো এদিনও টাইগারদের মূল লক্ষ্য ছিল ওমানের তীব্র গরমে নিজেদের মানিয়ে নেওয়া। এছাড়াও নেটে ব্যাটিং ও বোলিংয়ে সময় দিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহর দল, পাশাপাশি ইনডোরেও ঘাম ছড়িয়েছেন ডোমিঙ্গোর শিশুরা। আগামী 8 অক্টোবর ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপরে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আরব আমিরাতে উড়াল দেবে ডোমিঙ্গো শিশুরা। 12 ও 14 অক্টোবর এই দুই দলের বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম্যাচ হবে। 15 তারিখে ফের ওমানে আসবে টাইগাররা। এরপর 17 অক্টোবর থেকে শুরু হবে লাল সবুজের প্রতিনিধিদের টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।